ছুটির দিনগুলোতে সময়টা ব্যক্তিগত কাজে ব্যবহার করি। আজকে রবিবার শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক উদ্ভূত পরিস্থিতির কথা ভেবে ভাই পাঞ্জিতকে নিয়ে বেরিয়ে পড়লাম রানীবাঁধ ব্লকের জঙ্গল বেষ্টিত আদিবাসী গ্রামগুলোতে। গত 20-2-2019 তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশ খবরের কাগজে পড়ে উদ্বিগ্ন অনুভব করলাম। এতে জঙ্গলকে আঁকড়ে বেঁচে থাকা আদিবাসী মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে না তো? আমরা তো সবাই চাই পরিবেশ সুস্থ হোক, বন্যপ্রাণ বাঁচুক, কিন্তু আদিবাসী মানুষকে উৎখাত করলে তা আদৌ সম্ভব তো? এই সমস্ত কথা পাঞ্জিত ভাইয়ের সাথে গল্প করতে করতে কদমাগড়, পুনসা, কলাবনি, সিন্দ্রিয়ামের রাস্তা ধরে এগোতে লাগলাম। সিন্দ্রিয়ামে একটু গাছের ছায়ায় দাঁড়ালাম। সেখানে কয়েকজন জঙ্গলভূমিতে বসবাসরত আদিবাসী মানুষের সাথে কথা হলো। আদিবাসী যখনই আদিবাসী তখন এই জায়গা ছেড়ে আমরা যাবো কোথায়? মরতে হলে এই জায়গায় মরতে হবে। তারাও তো সরকারি, আগে কি বোম্বাই কলকাতায় কি জঙ্গল থাকে নাই? আদিম যুগে ছিল, সে জায়গা এখন কোথায় গেল? এটাই তো আমরা চাইব। সেই জায়গা তো জঙ্গল আগের দিনে ছিল নিশ্চয়ই। হঠাৎ কি মানুষ ওই জায়গায় বসবাস হয়েছে? আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার হয়েছে। সেই রকম জঙ্গল যদি রাখে সরকার, পশুও থাকুক, আমরাও ছাড়ে যাব না। হ্যাঁ, জঙ্গল রক্ষা করার জন্যই তো আছে। তাহলে ফরেস্টাররা কী করবে? ফরেস্টারদের করার কিছু নাই। আমাদের এখন জঙ্গল রক্ষা করিয়া আছি। দরকার হয় যদি সরকার বিরুদ্ধে তখন কিছু করতে চায়, আমরা কাটে ধ্বংস করব। কী করব? জঙ্গল রাখি কী করব? আমরা তো বাঁচতে হবে। সেই জঙ্গলে যদি আমরা কিছু একটা না পাই, এবার যদি বলে যেমন আইন পাস করেছে সুপ্রিম কোর্ট, আগে কি জন্তু জানোয়ার থাকে নাই? আগে কি মানুষ, এত মানুষের সংখ্যা থাকে না, তাও তো তারা বসবাস করেছে এই জায়গায়। তাহলে সেইভাবে আমরাও থাকতে চাই। আপনার নাম? আমার নাম শঙ্কর সর্দার। আগে 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 কোথায় ঘর ছিল? আগে ওই তো কংসাবতী ডুবা। আপনারা কি কংসাবতী ড্যামের যে এরিয়াতে হয়েছে ওখানে আপনাদের ঘর ছিল? হ্যাঁ, ওখানে আমাকে বিহা দিয়েছে। তাহলে ওখানে বিহা দিল, তাহলে ওখানে রহিয়ে তাহলে যেজন দিকে সবাই চলে গেল, বর্ধমান গেল, কেউ পাতাসাল দিয়ে গেল, যেজন দিকে চলে গেল। হ্যাঁ, তাহলে বলছে তো চ, বলছে আমার বাপে মায়ে বলছে যে ওইখানে কাঠ পাত তোরা বিক্রি করে খাবি, চ ওইখানে যাই থাকবি। হ্যাঁ, জমি যাই। আপনারা কংসাবতী ড্যামের জলডুবি লোক? হ্যাঁ, বর্ধমান খাটতে গেছি, বর্ধমান থেকে আবার ঘুরে আসেছি। তাহলে মায়ের বাপের তো দেখতে পাচ্ছেন, তখন তো মোবাইলে হেলো করলে শুনতে পাচ্ছ। আর এখন পাচ্ছে, আর তখন কিছু না, সেই গেছি সেই দেশ দিকে। আর মায়ের বাপ বলছে তাহলে এত কষ্ট, ছানাও না দেখতে পাচ্ছি, কাকু না দেখতে পাচ্ছি। তাহলে সেই তখন আরও ওই যাইছে তখন সেই চিঠি লিখে দিত। আর এরকম বলতো যে তাহলে আয় না তোরা। তাহলে ওইরকম করে অত দূর থাকে, এই যে এগুলো সবাই গেছিলো খুঁজে যাইয়ে, আর ওই সঙ্গেই নিয়ে আলো। আসে বলছে তোরা এগুলোই থাক, তোরা বলছে অত দূর যাবি, এইখানে কাঠ পাত বিকে তোরা খা। তাহলে এই বন দেখে তখন রয়ে গেলি এইখানে। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে আর এইটাই মরবার অবস্থা। যে টাকা পয়সা কে করবে কে না করবে সেটা না, সে আনছি খাচ্ছি। অবস্থা তাহলে এরকম হয়ে চাকরি কিছু না, খাচ্ছি। হ্যাঁ, আবার বেরিয়ে পড়লাম। কখনো পিচ রাস্তা, কখনো ঢালাই রাস্তা, কখনো বা কাঁচা রাস্তায় বাইক চালিয়ে। রাস্তায় অনেক মানুষের সাথেই দেখা হলো। এই বিষয়টা অনেকেই জানে না। দৈনন্দিন জীবন সংগ্রামে ব্যস্ত মানুষ পৃথিবীর খবর রাখার তাগিদ অনুভব করেনি হয়তো। এভাবেই ভুলাগাড়া, ললেডি, মিঠা আম, বারুডি হয়ে লেদাপুকুরের মূল রাস্তায় এসে পৌঁছালাম। মূল রাস্তা বরাবর এবার রানীবাঁধের দিকে এগোতে লাগলাম। আবার এসে পৌঁছালাম কাটিয়া মৌজার রামজীবনপুর ঢাঙ্গাগোড়াতে। এখানে উদ্বাস্তু জলডুবি মানুষ জঙ্গলভূমিতে বসবাস করে আছেন। তাদের সাথে কথা বললাম। আপনারা এখানে কতদিন ধরে আছেন? মোটামুটি 60 থেকে 65 বছর, 70 বছর এরকম অনুমানিক, কারণ ওগুলো তত মনে নেই। হ্যাঁ, 60-65 বছর, 70 বছর হবে আর কি। আচ্ছা, আপনারা কি এই জঙ্গল প্লটের মধ্যেই ঘর বাড়ি করেছেন? হ্যাঁ, জঙ্গল প্লটের মধ্যেই ঘর বাড়ি করে।
এটা কোন কোন মৌজার মধ্যে আছেন আপনারা? আমরা আছি কাঠিয়াম মৌজার মধ্যে। আচ্ছা, এখানে আপনারা আছেন, আপনাদের জমি জায়গা নেই, এটা কি কারণে? আপনার প্রথম থেকে জমি জায়গা ছিল না? না না না, সেটা নয়, আমরা জলডুবরি কংসাবতী জলডুবির মানুষ আমরা। তো সেইখানে যাই হোক যথাকিঞ্চিত ছিল আর কি, খুব একটা বেশি কিছু থাকে নাই। ওই লেবারের কাজ করে এইরকম মুনিশালি কাজ করি মানে মোটামুটি দিনপাত চলছিল। তো সেই যা টাকা পয়সা দিয়েছিলেন সরকার বাবু, তা সেই পয়সাগুলি আমাদের হয়তো এখান সেখান জমি জায়গা দেখা দেখি করতে করতে সেগুলো শেষ হয়ে গেছিলো। এই কারণেই আর করার কিছু নেই, তখন বাধ্য হয়ে আমাদেরকে এদিকে যাই হোক মানে ইয়া করে কুটুম বন্ধু বান্ধবদের টানে এদিকে এসেছি, এসে আমরা বসবাস করেছি। আপনারা কতগুলো পরিবার আছেন এরকম যারা জঙ্গলের ভূমিতে এখানে আপনারা বসবাস করেন? বলতে গেলে ধরুন আমরা মোটামুটি এখানের কথাটা বলছি, আর আমাদের ওখানে তো সেটার কথা আলাদা, যে জন দিকে চলে গেছে। আমরা এখানে মোটামুটি ধরুন এই জঙ্গল কাঠিয়া মৌজার ভিতরে 3টা পরিবার আছে আজকে। 3টা তোপলা আছে, 4টা পরিবার। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখানে যে বসবাস করছেন হ্যাঁ। এতদিন ধরে, এই জায়গাগুলোর কি আপনারা কাগজপত্র কিছু পেয়েছেন? না স্যার, কিছু পাই নাই বা করতে পারা যায় নাই। হয়তো বিভিন্ন এমন সময় এখানটা এই কাগজপত্র করার টাইমটা হয়েছে, তখন ধরুন আমরা ওই কোনো জায়গা ওই ইয়া কাটতে চলে গেছি ওই পূর্ববঙ্গতঙ্গ দিকে, হয়তো এই মুনিশ কাটাকাটি করতে। এইরকম অবস্থায় হয়তো আর সেই টাইমটা আসতে পারিনি, এরকম পরিস্থিতি ঘটে একাদ থাকে। লোক ছিল, সে কিছু কাজে হ্যাঁ। লাগে না। যদিও পরে দরখাস্ত করা হয়েছে, সেইটা হয়তো কোনো গার্জনীয় বা কাজে লাগে নাই। না, এখনো পর্যন্ত এখানে এই যে জায়গাতে বসবাস করছেন সেই জায়গার কোনো কাগজপত্র আপনাদের কাছে নেই? না, সেইরকম কিছু। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত মানুষ জঙ্গলের ভূমিতে বসবাস করে আছে, যাদের কাগজপত্র কিছু নাই, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা দেওয়া হয়। আপনাদেরকে যদি উচ্ছেদ করা দেওয়া হয় আপনারা কি করবেন? আমরা আর কি করব, ধরুন তাইলে সেই সেরকম ভাবে ব্যবস্থা কিছু করতে হবে। ব্যবস্থা করতে মানে করার ব্যবস্থার কিছু নাই, কারণ সেই এইখানেই থাকতে হবে, তারপরে ওনারা যা পারবেন করবেন, কারণ আর তো কোথাও যাবার আমাদের পথ নাই। প্রথম যখন এখানে এসেছিলেন তখন কি 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 রকম ঘর করেছিলেন এখানে? ওই তখন না এইরকম, চিটিয়া বাড়ি। হ্যাঁ এইটাকে ছিটা বেড়া কাঠমট দিয়ে এইভাবে প্রথম এইভাবে ঘর করা হয়েছিল। হ্যাঁ, এইভাবেই আমাদের দীর্ঘদিন কাটে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম। পাত তাল পাতারাই ছানি তখন হয়। আপনারা জঙ্গল রক্ষার সাথে যুক্ত আছেন, যে বন জঙ্গল রক্ষা করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, যুক্ত আছি আমরা। তুই একটা বন কমিটি হয়েছিল আগেবারে, হ্যাঁ, সেই ইয়াতে আমাদের এই ছেলেপিলারা সমস্ত যুক্ত। আপনারা এখন কি চাইছেন সরকারের কাছে? আপনারা কি চাইছেন, কি হলে ভালো হয়? আমরা হইলে ভালো মানে মোটামুটি ধরুন যাতে ওই যে বাস মানে বসবাস করা আছে যে জায়গা গিলাই, হ্যাঁ সেইগুলাই থাকার ব্যবস্থা আর কি। হ্যাঁ থাকা, সেগুলো থাকার ব্যবস্থা বা সরকারি ইয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ সরকারি সংস্থার থেকে। আপনাদের নামগুলো বলুন, আপনি বলুন আপনার নাম। আমার নাম গৌতম সিং। বলুন। আমি হ্যাঁ সবারই নাম লেবু লেবু সিং, সিং, আপনি বলুন। গুরুপদ সিং। সমীর সিং। বিয়ের পর আপনারা কি এখানে এসেছেন? হ্যাঁ আমরা এখানে, মানে এখানেই প্রথম ঘর বাড়ি হিসাবে জেনেছেন? হ্যাঁ আমরা সরকারের কাছে এটাই খুঁজবো আর কি বলবো, যে আমাদেরকে এইখানেই থাকার ব্যবস্থা করে দেন। আমরা তো আজ আমাদের তো যাওয়ার জায়গা নাই, তো জল ডুবে মানুষ, জলডুবি মানুষ, তাই জলে তো থাকতে পারা যাচ্ছে না। জলে যেহেতু ডুবে হয়ে গেছে, তাইলে পরে ডাঙ্গা জায়গায় জায়গায় থাকা যাবে। তো থাকার জায়গা নাই, আর আমরা কোথাও করারও যেতেও পারবো না। হ্যাঁ, করারও কিছু নেই। যদি বলে যে তোমাদেরকে দইয়ে নিয়ে যাইতে হবে, তাহলে যাইতে হবে আমাদেরকে, আর কি করি? ছেলে মেয়ে যা আছে, হ্যাঁ, যা আছে সবাই পরিবারের কাকে রাখিয়ে দিয়ে যাবো। এদিকে রানীবাঁধে আদিবাসীদের সামাজিক সংগঠন আদিবাসী একতা মঞ্চকে খাতড়া মহকুমা স্তরীয় সভা করতে দেখা গেল। সভাস্থলে পৌঁছে আলোচ্য বিষয়গুলি জানতে চাইলাম। ধনেশবাবু, আপনি বলুন, আজকে যে আলোচনা হলো এটা আদিবাসী সম্পর্কিত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? হ্যাঁ, আজকে যে আলোচনা হলো সেই বিষয়গুলো হচ্ছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট 13 পয়েন্ট রোস্টার চালু করেছে, যেটা আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অন্তত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ছি, সম্মুখীন হচ্ছি। এই
বার্তা আমাদের আদিবাসী মানুষদের জানান দেওয়ার জন্যই। এই পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনের মধ্যে এই 13 পয়েন্ট রোস্টারকে পুনর্বিবেচনা করার জন্য যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া দরকার, আগামী দিনে সেই ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্যই আজকের প্রস্তুতি সভা। তৎসঙ্গে যেটা সেদিন সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছেন বনভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করার জন্য, তারও পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচনা হলো। সেটাও আমরা আন্দোলনের মাধ্যমে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং যে সাঁওতালি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল 15/2/2019-এ, সেটা 19 তারিখে যোগ্যতা মানের নির্দেশিকা জারি হয়েছিল। 22শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ অনলাইনের মাধ্যমে দরখাস্ত নেওয়ার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে 21 তারিখ স্থগিতাদেশ জারি করা হলো। সেই জন্য আমরা সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করার জন্যেই এই প্রস্তুতি সভা এবং পরবর্তীতে আমরা বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমাদের এই অবস্থা অবগতকরণ করব। যদি সেটা গ্রাহ্য নিয়ে না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এই সিদ্ধান্তই আজকে আমাদের এই সভা থেকে গৃহীত হলো। এখনো পর্যন্ত পরবর্তী কি পদক্ষেপ নেওয়ার মতো আলোচনা সভায় উঠে এসেছে? এটা আমরা প্রথমে ডেপুটেশনের প্রতিনিধি ডেপুটেশনের মাধ্যমে 5/3/2019 ডিএম সাহেব, ডিআই সাহেব এবং ডিএফও সাহেবকে এই যে যাবতীয় পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করতে চাই। ওনারা তার পরিপ্রেক্ষিতে কি আমাদের সদুত্তর দেবেন তার উপরেই নির্ভর করছে আগামী আমাদের কর্মসূচি নেওয়ার পালা। 13 পয়েন্ট রোস্টার কিংবা এই জঙ্গলভূমিতে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে আপনারা যে লড়াই করছেন, এটা সাফল্যমণ্ডিত হবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। আমরা বৃহত্তর অংশ আদিবাসী জনগোষ্ঠীর মানুষ এবং আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট অনুপাতে একটা অধিকার দেওয়া হয়েছিল। সংবিধানে যে অধিকারগুলো দেওয়া আছে 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধান রচিত হয়েছিল ভারতবর্ষের, কিন্তু অন্তত দুঃখের বিষয় হচ্ছে সংবিধানে সেই অধিকারগুলো থাকা সত্ত্বেও অনেক সময়ে এই সংবিধানের সুযোগ সুবিধা থেকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ অশিক্ষিত বলেই হয়তো তাদের বঞ্চনা করা হয়েছে। আলোচনা সভায় কোন কোন জাতিগোষ্ঠীর মানুষ এখানে উপস্থিত হয়েছিল? আমাদের এইখানে আলোচনা সভায় আমাদের রানীবাঁধ ব্লকের যে 5টা জাতিগোষ্ঠীর মানুষ আছে এবং খাতড়া মহকুমার মধ্যে যে 5টা জাতিগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, এখানে সাঁওতাল সম্প্রদায়, ভূমিজ মুন্ডা সম্প্রদায়, কড়া কল্যাণ সমিতি, সবর সম্প্রদায় এবং মালি সম্প্রদায়ের মানুষরা আমরা উপস্থিত ছিলাম, প্রতিনিধিগণ উপস্থিত ছিলাম। ধন্যবাদ। এই যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে আদিবাসীদের যারা পাট্টার আবেদন করেছিলেন, যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বা যেগুলো গৃহীত হয়েছে, সেগুলো ছাড়া যেগুলো এখনও রয়েছে বা দখল করে রয়েছে, সেগুলো থেকে আদিবাসীদের উচ্ছেদ করার একটা রায় দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তো এক্ষেত্রে আমি বলবো সুপ্রিম কোর্ট এটা আর একটু উনার তদন্ত করার দরকার ছিল, আর একটু জানার দরকার ছিল। আমার ব্যক্তিগত মত পোষণ করছি যে এটা সুপ্রিম কোর্ট ঠিক করেননি, কারণ আদিবাসীরা জঙ্গলেই বসবাস করেন এবং জঙ্গলেই তাদের মানে দিন যাপনের উপাদান সেখান থেকেই ওনারা পান এবং জঙ্গল থেকেই জঙ্গল সম্পদকে রক্ষা করে এসেছেন। আদিবাসীরাই জঙ্গলকে রক্ষা করে এসেছেন, জঙ্গলের পশু প্রাণীকে রক্ষা করে এসেছেন এবং তারা প্রয়োজন মতো তাদের ব্যবহার করেন, জঙ্গলকেও তারা তাদের প্রয়োজন মতো ব্যবহার করেন। কিন্তু সেই জঙ্গল থেকেই আদিবাসীদের উচ্ছেদ করা মানে জঙ্গল থেকে মানে আরও যে সমস্ত বা জীবজন্তু জানোয়ার আছে সেইগুলোকে উচ্ছেদ করার মতোই একটা রায়। মানে এ যেন বাঘ জঙ্গল থেকে বাঘকে উচ্ছেদ করার একটা রায় সুপ্রিম কোর্টের, এরকম আমার ব্যক্তিগত মনে হচ্ছে আর কি। তো এক্ষেত্রে সে যদি বাস্তবে কার্যকর করতে যায় সুপ্রিম কোর্ট,
সেটা অবশ্যই আদিবাসী জনগণ জবাব দেবে এবং যে কোনো জনগণই জবাব দেবেন, কারণ তারা দীর্ঘদিন ধরে বসবাস করে এসছেন, ঘরবাড়ি করেছেন, চাষাবাদ করছেন। সেটা যে কোনো মানুষে সেটা ছেড়ে দেওয়ার পক্ষে নয় এবং তার জন্য আদিবাসীরা সংগঠিত হবে এবং তার তীব্র প্রতিবাদ জানাবে এবং জবাব দেবে, এটা আমি একদম শিওর মনে করছি।